হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী 1526 থেকে 56 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব আলোচনা করো। অর্থাৎ বাবর, হুমায়ুন এবং আকবরের সূচনাকাল বা রাজত্বের প্রথম দিক পর্যন্ত যে মুঘলদের সাথে আফগানদের যে দ্বন্দ্বটা হয়েছিল সেই দ্বন্দ্ব আলোচনা করতে হবে। 10 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে: মুঘল সম্রাট হুমায়ুনের সঙ্গে আফগান নায়ক শের খাঁ, পরবর্তীকালের শের শাহ সুরি, 1537 থেকে 45 খ্রিস্টাব্দ ব্যাপী রাজনৈতিক দ্বন্দ্ব মধ্যযুগের ইতিহাসে সাধারণভাবে মুঘল আফগান দ্বন্দ্ব, মুঘল আফগান কনফ্লিক্ট নামে পরিচিত। বাবরের আমল থেকে হুমায়ুনের রাজনৈতিক জীবনের শেষ সীমা পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব নামে নানা সময়ে নানাভাবে দেখা দেয়। 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধের পরেই বাবরের পুত্র হুমায়ুন উত্তর ও মধ্য ভারতে লোহানি ও ফারমুলি বংশীয় আফগান শাসকদের হাতে থাকা জৌনপুর, ধোলপুর, গাজীপুর, কালপি, বাপড়ি, এটোয়া, বিয়ানা, গোয়ালিয়র প্রভৃতি স্থানগুলি দখল করার সূত্রে প্রথম মুঘল আফগান দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। একইভাবে 1529 খ্রিস্টাব্দে গোগরা বা ঘরগড়ার যুদ্ধে বাবরের হাতে লোদি, নোহানি আফগানদের সম্মিলিত পরাজয়ের মধ্য দিয়ে মুঘল আফগান দ্বন্দ্বের প্রথম পর্ব শেষ হয়। এর পরবর্তী পর্বে মুঘল আফগান দ্বন্দ্ব বলতে শুধুমাত্রই হুমায়ুন বনাম আফগান নায়ক শের খাঁর দ্বন্দ্বকেই বুঝিয়ে থাকে। আর হুমায়ুন ও শের খাঁর মধ্যে মুঘল আফগান দ্বন্দ্বের মূল চরিত্র হয়ে ওঠে বিন্ধ্যাচলের উত্তর ভাগে একক ও একচ্ছত্র সাম্রাজ্যিক শাসন প্রতিষ্ঠার জন্য দুই ব্যক্তিত্বের লড়াই। এই লড়াইয়ের মূল উপজীব্য ছিল কারা, অর্থাৎ মুঘল না আফগানরা এই লড়াইয়ে জয়ী হবে। ইতিহাসের সাক্ষ্য হলো পরিণতিতে আফগান নায়ক শের খাঁর কাছে হুমায়ুন অপদস্থ ও পরাজিত হন, এবং তার চেয়েও বড় কথা, দিল্লি কেন্দ্রিক ভারত সাম্রাজ্য আফগান নায়ক শের খাঁ ওরফে শের শাহ সুরির হস্তগত হয়। বাবর প্রতিষ্ঠিত মোগল সাম্রাজ্যের ধারাবাহিকতায় ছেদ পড়ে। আর নেক্সট প্যারা, হুমায়ুন 1535 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি থেকে 1537 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি পর্যন্ত গুজরাট নিয়ন্ত্রণের প্রশ্নে রাজনৈতিকভাবে ব্যস্ত ছিলেন। 1537-এর ফেব্রুয়ারিতে গুজরাট সুলতান বাহাদুর শাহের মৃত্যু ঘটলে হুমায়ুন শের খাঁর মোকাবিলায় তৎপর হন। বিহারের অন্তর্গত সাসারামের সামান্য এক জাগিরদারের পুত্র শের খাঁ নিজ প্রতিভায় 1534 খ্রিস্টাব্দে সমগ্র বিহারের অধিপতি হন। এই সময়ে শের খাঁ সরাসরি মোঘল বিরোধিতার রাস্তায় হাঁটেননি, কিন্তু বিহারে তিনি স্বাধীন শাসকের ন্যায় কাল যাপন করেন। শের খাঁর উত্থানে আফগানদের বিভিন্ন আঞ্চলিক শক্তি মদতপুষ্ট হয়, এমনকি সুদূর গুজরাট থেকে বাহাদুর শাহ পর্যন্ত তাকে আর্থিক সাহায্য বাড়ান। আবুল ফজলের আকবরনামা সূত্রে জানা যায় যে শের খাঁ তার শক্তিমত্তা জাহির করতে 1536 খ্রিস্টাব্দে বাংলা অভিযান করেন। এই সময় বাংলার শাসনকর্তা ছিলেন নসরত শাহের ভাই গিয়াসউদ্দিন মোহাম্মদ শাহ। তিনি ছিলেন দুর্বল চিত্তের মানুষ। শের খাঁর তার বিশাল সেনাবাহিনী নিয়ে গৌড়ে উপস্থিত হলে মোহাম্মদ শাহ তাকে 13 লক্ষ দিনার, সেই সময় প্রচলিত পার্শ্বিক স্বর্ণমুদ্রা সহ কিউল থেকে সকরি গলি ঘাট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা উপঢৌকন দেন। এই ঘটনায় হুমায়ুন প্রমাদ গোনেন, কিন্তু শের খাঁর মোকাবিলা করার মতো যথেষ্ট শক্তি না থাকায় তিনি শের খাঁর উপর নজর রাখতে হিন্দু বেগকে জৌনপুর পাঠান। প্যারা করে দেখো, শের খাঁ এক অভূতপূর্ব কূটনীতির অবলম্বন করে হিন্দু বেগের কাছে দূত পাঠিয়ে জানান যে মুঘল বিরোধী মির্জাদের বিদ্রোহ ঠেকাতেই তিনি বাংলা অভিযান করেছেন। তিনি সেখানে নিজের নামে খুতবা পাঠ বা শিক্ষা প্রচলনের চেষ্টা করেননি। পাশাপাশি তিনি হুমায়ুনের নামে হিন্দু বেগের কাছে মহার্ঘ উপঢৌকন পাঠান। হিন্দু বেগ হুমায়ুনকে শের খাঁর আনুগত্য সম্পর্কে আশ্বস্ত করে জৌনপুর ত্যাগ করেন। 1537 খ্রিস্টাব্দে জুন মাসে বাংলা থেকে যথাযথ পেশকাশ নজরানা না পাওয়ার অজুহাতে শের খাঁ পুনরায় বাংলা অভিযান করেন। বিরক্ত হুমায়ুন কাল বিলম্ব না করে 1537 জুলাই মাসের ভরা বর্ষায় শের খাঁর মোকাবিলা করার জন্য আগ্রা ত্যাগ করেন। 1537 নভেম্বর মাসে তিনি শের খাঁর মূল আস্তানা চুনার দুর্গের কাছে উপস্থিত হন।
চুনার ছিল উত্তর ভারত ও পূর্ব ভারতের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগের স্থল এবং পূর্ব ভারতের প্রবেশদ্বার। এই শক্তিশালী চুনার দুর্গ দখল জুন 1538 করতে হুমায়ুনের 6 মাস অতিক্রান্ত হয়। ডক্টর সতীশচন্দ্র জানিয়েছেন, হুমায়ুনের মূল লক্ষ্য ছিল বাংলার বিপুল সম্পদ সংগ্রহ। শের খাঁ এই সম্পদ সংগ্রহ করার আগে হুমায়ুন তা করায়ত্ত করতে চেয়েছিল। সতীশচন্দ্রের মতে বাংলার সম্পদ দখলকে কেন্দ্র করেই মুঘল আফগান দ্বন্দ্ব অনিবার্য ছিল। তিনি দেখিয়েছেন যে চুনার দুর্গের পতনের আগেই 1538 এপ্রিল মাসে শের খাঁ বাংলায় সুলতান মাহমুদকে পরাজিত করে গৌড়ের পতন ঘটান। যুদ্ধে আহত সুলতান মাহমুদ হুমায়ুনের কাছে আশ্রয় নেন এবং বাংলার শের খাঁকে মোকাবিলা করার জন্য তাকে অনুরোধ জানান। শের খাঁ হুমায়ুনের কাছে সন্ধির প্রস্তাব করে শর্ত আরোপ করেন যে মুঘল বাদশাকে 10 লক্ষ দিনার ও বিহার প্রদেশটি নজরানা দেওয়ার পরিবর্তে বাংলার শের খাঁর অধিকার মেনে নেওয়া হোক, কিন্তু হুমায়ুন বাংলা ছাড়তে রাজি ছিলেন না। প্যারা করে দেখো, শের খাঁর গৌড় দখলের মোকাবিলা করতে হুমায়ুন 1538 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে গৌড়ে পৌঁছান। শের খাঁর কৌশল ছিল মোগলদের সঙ্গে সম্মুখ সমর এড়িয়ে গৌড় তাদের অবরুদ্ধ করে রাখা। হুমায়ুন দেখেন বিনা বাধায় গৌড় মোগলদের করায়ত্ত। শের খাঁর পশ্চাৎধাবন না করে তিনি সেখানে বিলাস ব্যসনে মত্ত হন। অবশ্য এই সময় গৌড়ের আইন শৃঙ্খলা রক্ষায় তিনি পিছপা হননি। ইতিমধ্যে আগ্রায় হুমায়ুন ভ্রাতা হিন্দল মির্জা ক্ষমতা দখলে তৎপর হন। বাধ্য হয়ে হুমায়ুনকে আগ্রা অভিমুখে রওনা দিতে হয়। শুরু হয় হুমায়ুনের ভাগ্য বিপর্যয়ের কাহিনী। দীর্ঘকাল তাকে পলাতকের জীবনযাপন করতে হয়। এরপর হুমায়ুন আর শেরশাহের আবার যুদ্ধ হবে কনৌজ বা বিল্লগ্রামের যুদ্ধে, এবং সেখানে শেরশাহের হাতে তিনি পরাজিত হয়ে দেশ ত্যাগ করবেন। সেই কথাটাই এখানে বলা হচ্ছে। প্যারা করে শেরশাহের আতঙ্কে পলাতক হুমায়ুন প্রায় 2.5 বছর প্রতিবেশী মিত্র রাষ্ট্রগুলিতে আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়ান। 1542-এর 22 আগস্ট তিনি জয়সালমীরের মধ্য দিয়ে সিন্ধু প্রদেশের অন্তর্গত অমরকোট পৌঁছান। অমরকোটের রাজপুত শাসক রানা বীরসাল নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে হুমায়ুনকে অভ্যর্থনা জানান। তার উদ্দেশ্য ছিল সিন্ধুর রাজা শাহ হোসেনের বিরুদ্ধে হুমায়ুনকে কাজে লাগানো। হুমায়ুন বিশ্বস্ততার পরিচয় দিয়ে 1542-এর 11 অক্টোবর হোসেনের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রী হামিদা বানুকে বীরসালের রাজপ্রাসাদে রেখে যান। 1542-এর 15 অক্টোবর হামিদা বানু সেখানে তার প্রথম পুত্র সন্তান আকবরের জন্ম দেন। কিন্তু হুমায়ুনের সিন্ধু অভিযান ব্যর্থ হয়। এই ঘটনায় বীরসালের সঙ্গে হুমায়ুনের ভুল বোঝাবুঝি হয় এবং সেই সূত্রে হুমায়ুন কান্দাহারের পথে যাত্রা করেন। পথে খবর পান যে ভ্রাতা কামরান মির্জার নির্দেশে আসকারি মির্জা তাকে বন্দী করতে অগ্রসর হন। তিনি তার লট বহর ত্যাগ করে স্ত্রী হামিদা বানু ও শিশুপুত্র আকবরকে নিয়ে 1543-এ গজনির পথে পারস্য রওনা দেন। পারস্যের শাহ অর্থাৎ সম্রাট তাহমাসপে সসম্মানে তাকে তার দরবারে স্থান দেন। তাহমাসপের মৃত্যুর পর তিনি কান্দাহার পুনরায় নিজ অধিকারে নিয়ে আসেন। এরপর 1555 খ্রিস্টাব্দে তিনি বিনা বাধায় পাঞ্জাব দখল করেন। প্যারা করে দেখো, অন্যদিকে বহির ভারতে হুমায়ুনের এই ব্যস্ততার মধ্যে 1545-এ কালিঞ্জর দুর্গ দখল করার সময় এক বিস্ফোরণে শেরশাহের মৃত্যু ঘটে। শেরশাহের পুত্রদের মধ্যে পরবর্তী সম্রাট জালাল খাঁ বা ইসলাম শাহ 1554 খ্রিস্টাব্দে মারা যান। শুরু হয় শেরশাহ প্রতিষ্ঠিত সুরি বংশের উত্তরাধিকারীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। হুমায়ুন এই অন্তর্দ্বন্দ্বের সুযোগে 1555-এর 22 জুন সিরহিন্দের যুদ্ধে আফগান শাসক সিকন্দর শাহ সুরিকে পরাজিত করেন। 1555-এর 20 জুলাই হুমায়ুন নিজ প্রতিষ্ঠিত দিন পনাহ নগরের অন্তর্গত সলিমগড় দুর্গে পৌঁছান। দিল্লি ও আগ্রা তার দখলে আসে। হুমায়ুন পুনরায় ক্ষমতা লাভ করেন। 1555-এর জুলাই মাসে দিল্লিতে পুনরায় মোগল পতাকা উড্ডীন হয়। দিল্লি ও আগ্রার আফগান সুলতান মোহাম্মদ আদিল শাহ বিহারের চুনার দুর্গে আশ্রয় গ্রহণ করেন। ইতিমধ্যে মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমু যথাক্রমে ইব্রাহিম খাঁ সুরি ও মোহাম্মদ খাঁ সুরিকে পরাজিত করেন। শেরশাহের সাম্রাজ্যের বৃহত্তর অংশে মোহাম্মদ আদিল শাহের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। হুমায়ুন ও মোহাম্মদ আদিল শাহ উত্তর ভারতের রাজনৈতিক মঞ্চে একে অপরের মুখোমুখি হন। হুমায়ুনের দুর্ভাগ্য, আদিল শাহের বিরুদ্ধে কিছু করে ওঠার আগেই 1556-এর 24 জানুয়ারি দিল্লির পুরানা কিল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মৃত্যুমুখে পতিত হন। এই অবস্থায় আফগান শক্তির মোকাবিলায় তার নাবালক পুত্র আকবরকে সঙ্গে নিয়ে হুমায়ুনের বন্ধু তথা আকবরের অভিভাবক বৈরাম খাঁ রঙ্গমঞ্চে হাজির হন। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। 1556-এর 5 নভেম্বর পানিপথের প্রান্তরে বৈরাম খাঁর নেতৃত্বে মোগল বাহিনী
হিমুর নেতৃত্বে আফগান বাহিনীর সম্মুখীন হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাস্ত করে আকবর দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন। ফলে পানিপথের প্রথম যুদ্ধের পরও মুঘলদের প্রতিদ্বন্দ্বী আফগানদের অস্তিত্ব থাকলেও পানিপথের দ্বিতীয় যুদ্ধে পরাজয়ের ফলে ভারতে আফগান শক্তি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয় এবং মুঘলদের পথের অন্যতম কাঁটা দূর হয়। পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের ফলেই ভারতে মুঘল সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি রচিত হয়েছিল। ইতিহাসবিদ ডক্টর কালী কিঙ্কর দত্ত অর্থাৎ কে কে দত্ত বলেছেন যে দ্বিতীয় পানিপথের যুদ্ধের ফলে ভারতে মুঘল সাম্রাজ্য বিস্তারের শুভ সূচনা হয়েছিল। তো এই ছিল ভারতে 1525 থেকে 56 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্ব। তার উপরে যে 10 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। এছাড়া তোমাদের আর অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে 8, 9, 10 এইসব পেপারে যেসব প্রশ্ন এখনো আমি উত্তর দিতে পারিনি তার অ্যান্সার খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।